দেখুন, এবার গতকাল থেকে চর্চা হওয়া আরেকটা সম্ভাবনা একটু খতিয়ে দেখা যাক। অনেকে ভাবছিলেন যে সকাল 6টায় আইপ্যাক কর্তার বাড়িতে রেড করতে ইডি ঢোকে। মুখ্যমন্ত্রী বলেছেন যে সঙ্গে ইডির ফরেন্সিক বিশেষজ্ঞরাও ছিল, সুতরাং ওই ল্যাপটপ, মোবাইল ফোন বা হার্ড ডিস্ক হয়তো ইডি মুখ্যমন্ত্রী ঢোকার আগেই কপি করে নিয়েছিল। দেখুন, 250 জিবির একটা এসএসডি হার্ড ডিস্ক থেকে যদি থান্ডারবোল্ট কেবল দিয়ে ডেটা ট্রান্সফার করা যায়, কোনোভাবে সেটা 2.5 মিনিটের থেকে বেশি সময় লাগার কথা নয়। কাজে এই সম্ভাবনা কিন্তু হতেই পারত। কিন্তু আজ কলকাতা হাইকোর্টে দেয়া পিটিশনে ইডি একেবারে স্পষ্ট করে লিখে দিয়েছে যে গতকাল আইপ্যাক কর্তার বাড়ি বা দফতর কোথাও থেকে তারা কোনো কিছু সিজ করেনি। সিজার লিস্টে লেখা নাকি নীল এবং নো ডেটা ব্যাকআপ। ডিজিটাল ডিভাইস, ইলেকট্রনিক স্টোরেজ মিডিয়া নাকি মুখ্যমন্ত্রী নিয়ে চলে গেছেন। বারবার ছত্রে ছত্রে এই পিটিশনের লেখা, অর্থাৎ ভবিষ্যতে ইডি এই তদন্তে দেশের কোনো কোর্টে গিয়ে বলতে পারবে না যে গতকালের রেডে তারা কোনো কিছু উদ্ধার করেছে। ইডির এই অসহায় আত্মসমর্পণ এবং খালি হাতে ফেরার গল্পটা, আমার পরের বক্তার কাছে আমার প্রশ্ন থাকবে, এ কি আদৌ যথেষ্ট বিশ্বাসযোগ্য শোনাচ্ছে? বিক্রম, দেখুন, কোনো একটা সংস্থা যখন কোনো কিছুতে সিজ করতে যায়, ইনভেস্টিগেটিং এজেন্সি, তাকে সিজ করার সময় কিন্তু অরিজিনাল ডকুমেন্টটা সিজ করতে হয়, যেটা কোর্টে আমাদের এক্সিবিট করতে হয় এবং তার উপরে ট্রায়াল হয়। এই অরিজিনাল ডকুমেন্ট যদি সিজ না করতে পারে, সেটা কিন্তু ট্রায়ালে বা আইনে কোনো তার মূল্য থাকে না, বা সেটাকে প্রমাণ করতে গেলে অনেক রকম ঝামেলা আছে। কিন্তু এই জন্য সবসময় অরিজিনাল ডকুমেন্ট, এবং আমি যেটা দেখছি ইডির পিটিশনে খুব স্পেসিফিক্যালি ইডি বলেছে যে ডকুমেন্টগুলো, যে ইনক্রিমিনেটিং মেটেরিয়ালসগুলো যেগুলো প্রয়োজন ছিল ইনভেস্টিগেশনের জন্য, সেগুলো তারা সিজ করতে পারেনি। সেগুলো 12টা 5-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতা পুলিশ কমিশনার এবং কলকাতা পুলিশের যারা অফিসিয়ালস রয়েছেন এবং আরও সব লোকজন রয়েছেন, সবাই মিলে ওটা জোর করে নিয়ে চলে যায়। আমি একটা কথা মনে করিয়ে দিই সুমনদা, এটা কিন্তু মুখ্যমন্ত্রীর ঘটানো প্রথম ঘটনা নয়। 2021 সালে যখন পোস্টপোল ভায়োলেন্স হয়েছিল, তখন সারা বাংলায় আমি অন্তত মনে করি যে জেনোসাইড হয়েছিল। সেখানে অভিজিৎ সরকার থেকে আরম্ভ করে বিভিন্ন লোককে খুন করা হয়েছিল এবং মাকে দেখিয়ে তাদেরকে খুন করা হয়েছিল মাথায় থেতলে। সেই সময়তে বেশ কিছু মন্ত্রী অ্যারেস্ট হয়েছিলেন। অ্যারেস্ট হওয়ার পর তাদেরকে সিবিআই দপ্তরে নিয়ে গেছিল এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে। 2021 সালে সিবিআই দপ্তর ঘেরাও করা হয় এবং গায়ের জোর দেখানো হয় তাদেরকে ছাড়িয়ে আনার জন্য। তারপরে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন হাইকোর্টে যায় মামলা করতে, সেখানে হাইকোর্টেও বিশৃঙ্খলা হয়। এটা কিন্তু প্রথমবারের ঘটনা না, মুখ্যমন্ত্রী এটা দ্বিতীয়বার পশ্চিমবাংলায় ঘটাচ্ছেন। অনেকে শাহজাহান শেখের এক্সাম্পল দিলেন, অনেকগুলো দিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী নিজে এটা দ্বিতীয়বার এই ঘটনা ঘটিয়েছে। কমপ্লিট ললেসনেস। এই ধরনের ঘটনা যখন পশ্চিমবাংলায় রিপিটেড আকারে ঘটছে, এই প্রশ্নটা তো ডেফিনেটলি উঠবে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যখন একটা আইপ্যাকের মতন সংস্থার কাছে গেল রেড করতে বা যাই করতে, তারা সেই রকম ধরনের প্রোটেকশন নিয়ে গেল না কেন? এবং যে রাজ্যে এর আগে সন্দেশখালীর মতো ঘটনা ঘটে গেছে, সন্দেশখালীর মতন ঘটনা ঘটে গেছে, কিন্তু আরো বড় ঘটনা হচ্ছিল মুখ্যমন্ত্রী নিজে 2021 সালে সিবিআই দপ্তরে এই ঘটনা ঘটিয়েছেন। ইট ইজ আ রিপিটেড অকেশন, এটা ফার্স্ট টাইম হচ্ছে তা নয়। তাহলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যখন এই ধরনের ঘটনা পশ্চিমবাংলায় রিপিটেশন হচ্ছে, বারবার করে হচ্ছে, তাহলে কেন গেল না? এটা তো একটা প্রশ্ন ডেফিনেটলি। মনে হচ্ছে এনআই এর মতো এজেন্সিকে আক্রান্ত হতে হয়েছে, এনআই এর মতন এজেন্সিকে আক্রান্ত হতে হয়েছে। এবং এই যে মুখ্যমন্ত্রী নিজে যাচ্ছেন, যেটা মানে গুন্ডাগার্দি বলুন, জঙ্গলরাজ বলুন, বিভিন্ন লোক বিভিন্ন ভাষায় বলবেন, এটাকে কমপ্লিট ললেসনেস কি করে বলা যাবে না? আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে হলো, কোনো কর্তব্যরত পুলিশ অফিসারকে যদি কাজে বাধা দেওয়া হয়, দ্যাট ইজ আ নন বেলেবল কগনিজেবল অফেন্স। এখন সেকশন 132 বিএনএসএ এটা বলা আছে। তা সত্ত্বেও আজকে কোনো সাধারণ মানুষ গিয়ে যদি থানায় কিছু করে, কিছু বলে, তাকে আগে অ্যারেস্ট করে নেওয়া। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে তিনি ছাড়া পেয়ে যাবেন। এত বড় একটা ঘটনা ঘটে গেল। এইটাই হলো আমাদের কাছে সব থেকে বড় চিন্তার বিষয়। আরও একটা বিষয় এখানে দেখতে হবে, আজকে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা করার মতন জায়গা তিনি পেয়ে যান, এটা যদি তিনি দেখাতে পারেন, তাহলে পশ্চিমবাংলায় যারা সাধারণ মানুষ আছে তারা পর্যন্ত আইন মানবে। এই বার্তাটা তিনি কি এটা দিতে চাইলেন পশ্চিমবাংলার মানুষের কাছে, বা যারা ওনার দলকে সাপোর্ট করে, বা যারা ওনার দলের কর্মী, যে আইন মেনো না? তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াবে, কেউই আইন মানবে না, কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন থাকবে না। এই ধরনের ঘটনাকে একটা কোনো জায়গা আসবে না। এমনকি আমি তো বলবো যারা কেন্দ্রীয় সরকারে আছে, যারা কনস্টিটিউশনাল বডি আছে, তাদেরও এটা দেখা উচিত। এটা উনি গায়ের জোর দেখিয়ে একবারে পুরো জোর করে বের করে নিয়ে চলে আসবো, এইটা কি করে হয়? আর এটাও ঠিক যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর আগে জানে যে এই ধরনের ঘটনা শাহজাহান শেখ বলুন অন্যরা বলুন করেছে, খোদ মুখ্যমন্ত্রী এর আগে করেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।